আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসম মাহমুদ, বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। আমরা আজকে যে রাসায়নিক বিক্রিয়ার চ্যাপ্টারের কয়েকটা টপিক নিয়ে পড়াশোনা করবো ইনশাল্লাহ। আমরা সিরিজ আকারে এটা নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। তোমরা আমাদের সাথেই থাকো। আমরা আজকে আলোচনা করবো যে গ্রিন কেমিস্ট্রি সম্পর্কে, তারপর অ্যাটম ইকোনমি সম্পর্কে, তারপর যে বিক্রিয়ার প্রকারভেদ নিয়ে আলোচনা করবো, আর বিক্রিয়া হার। এই টপিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। ফার্স্ট অফ অল তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তোমরা আমাদের এই ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে, ব্যাচমেটদের সাথে শেয়ার করতে পারো যাতে ওরা উপকৃত হয়। ফার্স্ট অফ অল যে গ্রিন কেমিস্ট্রি কী। গ্রিন কেমিস্ট্রি যে রসায়নবিদেরা তোমার যে গবেষণা করে প্রত্যেকটা রাসায়নিক প্রক্রিয়ার এমন একটা পদ্ধতি বের করার চেষ্টা করছে যাতে বর্জ্য কম উৎপাদন হয়, পরিবেশ দূষণের কারণ না হয়, আর প্লাস যে উৎপাদন ব্যয় যেন হ্রাস পায়। এটা যে মেইন একটা পারপাস থাকে। দেখবে যে অনেকগুলো বিক্রিয়ার ক্ষেত্রে তোমার এই মেইন থিমটা যদি তুমি মাথায় রাখো যে আমাকে যে ক্ষতিকর বর্জ্য পদার্থটা হ্রাস করতে হবে, প্লাস যে উৎপাদন ব্যয়টা কমাতে হবে। এই দুইটা পারপাস সবসময় মাথায় রাখে। এই জন্য যে ক্যাটালিস্টের ব্যবহার করে, এই জন্য যে কম তাপমাত্রায় যদি এই বিক্রিয়াটা ঘটাতে পারে ওই চেষ্টায় থাকে, বা কোন বিক্রিয়কগুলো ব্যবহার করলে তাড়াতাড়ি আমি সহজে কাঙ্ক্ষিত উৎপাদ পাবো, এই জিনিসগুলো রসায়নবিদেরা চিন্তা করে। তো এই চিন্তা করে যে ওনারা কতগুলো নীতিমালা করছে, ওই নীতিমালার সমষ্টিকে যে গ্রিন কেমিস্ট্রি বল। ঠিক আছে, এটা 12টা নীতি আছে। এরপরে যে তোমার এরপরে ওইটারই একটা অন্তর্ভুক্ত, ওইটারই একটা পার্ট যে ওইটার একটা পয়েন্ট অ্যাটম ইকোনমি। এখন অ্যাটম ইকোনমি মানে কি? অ্যাটম ইকোনমি যে তুমি যে বিক্রিয়কগুলো ইউজ করতেছো ওই বিক্রিয়কের কত বেশি পরিমাণ অণুকে তোমার কাঙ্ক্ষিত উৎপাদে পরিণত করতে পারতেছো, এটাই যে এটার যে মেজারমেন্ট, ওইটাই অ্যাটম ইকোনমি। ঠিক আছে, মানে বিক্রিয়কে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ আমরা কত বেশি পরিমাণে পেতে পারি। সাপোজ তোমার যে সেম একটা উৎপাদ তৈরির কয়েকটা প্রসিডিউর আছে। এখন কোন প্রসিডিউরের মাধ্যমে আমি সবচেয়ে বেশি উৎপাদটা পেতে পারি, এটাই যে আমার তাদের টার্গেট আর কি। তাহলে যে প্রসিডিউরের মাধ্যমে আমরা সবচেয়ে বেশি পরিমাণ আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ পাবো, ওইটাই যে আমাদের গ্রিনার পদ্ধতি। এখন ওইটা বের করার একটা মেজারমেন্ট যে অ্যাটম ইকোনমি। এখন অ্যাটম ইকোনমি দিয়ে কিন্তু তোমার যে খুব বেশি ইম্পর্টেন্ট একাডেমিক লাইফের জন্য, বুয়েটও এখান থেকে কোশ্চেন আসছে। সো তোমরা গুরুত্ব দিয়ে এই জিনিসটা একটু বুঝো, একটু মনোযোগ দিলেই আজকের পরে অ্যাটম ইকোনমি নিয়ে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। এই অ্যাটম ইকোনমি সংক্ষিপ্ত রূপ। এখানে যে কাঙ্ক্ষিত উৎপাদের মূল সংখ্যা, কাঙ্ক্ষিত যে উৎপাদটা আমরা চাচ্ছি, সাপোজ আমরা ইথানল তৈরি করতে চাচ্ছি, বা ইথিলিন অক্সাইড, যেখানে এরকম ইথিলিন অক্সাইড তৈরি করতে চাচ্ছি, যেটা আমরা তৈরি করতে চাচ্ছি ওইটা কাঙ্ক্ষিত উৎপাদ। যেমন তোমাদের একটা ফেমাস একটা যে বিক্রিয়া আছে যেটা সবাই পারে, ওইটা যে তোমার ওই সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা। ঠিক আছে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানি বিক্রিয়া করে তারপর তোমার গ্লুকোজ তৈরি করছে, অক্সিজেন তৈরি হয়েছে, পানি তৈরি হয়েছে। এখন এই বিক্রিয়ার মধ্যে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ কিন্তু গ্লুকোজ। আমরা অক্সিজেন তৈরি করার জন্য বিক্রিয়াটা ঘটাচ্ছি না, তারপর পানি তৈরি করার জন্য বিক্রিয়াটা ঘটাচ্ছি না। তাহলে এটা কাঙ্ক্ষিত উৎপাদ। কাঙ্ক্ষিত উৎপাদ টার্মটা যদি তোমরা বুঝে থাকো তাহলে যে মোল সংখ্যা তো বুঝো, কত মোল বিক্রিয়া করতেছে ওই মোল সংখ্যা। দেন যে সংকেত ভর, মানে কাঙ্ক্ষিত যে উৎপাদটা আছে ওইটার সংকেতের যে আণবিক ভরটা আছে ওইটা, প্লাস তোমার 100 যে এখানে গুণ দিতে হবে ওই তোমার ইয়ের জন্য, শতকরা একক আমরা এই অ্যাটমিক কমেন্টটা বের করবো এই জন্য। এরপরে প্লাস এগুলাকে আমরা ভাগ করব, ডিভাইড করব কি দিয়ে? উৎপাদ বা বিক্রিয়গুলোর মূল সংখ্যা, মানে যতগুলো উৎপাদ থাকবে। সাপোজ এই যে আমি তোমাকে বিক্রিয়া দিয়ে, তোমরা যদি একটু খেয়াল করো, বিক্রিয়া যদি এই বিক্রিয়াটা আমরা যদি চিন্তা করি, এই দুইটা যে আমরা ইথিলিন অক্সাইড তৈরি করার দুইটা প্রক্রিয়া। একটা আমরা ইথিলিনের সাথে ক্লোরিন যুক্ত করে তারপর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা কম্পোনেন্ট যুক্ত করার পর আমরা ইথিলিন অক্সাইড পাবো, ক্যালসিয়াম ক্লোরাইড পাবো, পানি পাবো। এটা একটা প্রক্রিয়া ইথিলিন অক্সাইড তৈরি করার। আরেকটা প্রক্রিয়া তোমার ইথিলিনের সাথে আমি অক্সিজেন যুক্ত করে সিলভার ক্যাটালিস্টের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি যে ইথিলিন অক্সাইড পাচ্ছি। এখন আমি কোন পদ্ধতিটা, গ্রিনার পদ্ধতি, এটা বের করবো অ্যাটম ইকোনমির মাধ্যমে। তো আমরা ডিরেক্ট যদি আমরা ইকুয়েশন থেকে বের করার চেষ্টা করি তাহলে আমরা জিনিসটা আরও ভালোভাবে বুঝবো ইনশাল্লাহ। এখন ফার্স্ট অফ অল যে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ এখানে তাহলে কি ইথিলিন অক্সাইড। এই যে ইথিলিন অক্সাইড আছে দুইটাতে, এটা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ, আমরা এটা তৈরি করতে চাচ্ছি। এখন যে বিক্রিয়ার মাধ্যমে আমাদের বেশি পার্সেন্টেজে কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যাবে ওইটা গ্রিনার পদ্ধতি, বা ওইটা অ্যাটম ইকোনমি বেশি আসবে দিন। এখন ফার্স্ট অফ অল যে কাঙ্ক্ষিত উৎপাদ তাহলে আমাদের ইথিলিন অক্সাইড, এটার মোল সংখ্যা এখানে কয় মোল আছে, এখানেও 1 মোল আছে, এখানেও 1 মোল আছে। সো আমরা এটার সাথে এক্সট্রা কোনো সংখ্যা গুণ দিতে হবে না। দেন যে এটা সংকেত ভর। এখন সংকেত ভর আমরা তো বের করতে জানি আণবিক ভর C2H4O। এখন সি মানে যে কার্বনের আণবিক ভর কত? এটা যে আপেক্ষিক পারমাণবিক ভর, এটা যে 12 × 2। তারপর যে প্লাস হাইড্রোজেন তো 1 করে, তাহলে 1.00, এটাকে আমরা 1 ধরবো, আর অক্সিজেন যে 16। তাহলে যে আমাদের 20 24 44।
ঠিক আছে, তাহলে আমরা এটা মূল সংখ্যা হচ্ছে 1, আমরা এখানে একটু যদি করার চেষ্টা করি, তোমরা একটু দেখো, মূল সংখ্যা হচ্ছে 40, মূল সংখ্যা হচ্ছে 1 গুণ দিলাম, এরপর পাশে হচ্ছে 100% আমরা মাল্টিপ্লিকেশন করলাম বা গুণ দিলাম। এরপর হচ্ছে উৎপাদ বা বিক্রিয়কগুলো মূল সংখ্যা। এখন হয় আমাদের এই বিক্রিয়ক সবগুলো লিখতে হবে এদের মূল সংখ্যা সহ, অথবা উৎপাদ সবগুলো লিখতে হবে এদের মূল সংখ্যা সহ। ঠিক আছে, যে কোনো একটা দিলেই হবে। নিচে উৎপাদও তুমি ইউজ করতে পারো বা বিক্রিয়কগুলো ইউজ করতে পারো অ্যাজ ইউর উইশ। ঠিক আছে, এখন আমরা যে সাপোজ আমরা উৎপাদগুলো ইউজ করলাম, এটা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ, এটাকে আমরা সূত্র অনুসারে উপর লিখলাম, আমরা উৎপাদ বাকি সবগুলোকে লিখতে হবে নিচে। এখন উৎপাদের ভরগুলোর সমষ্টি বলছে যে মূল সংখ্যা ইন্টু সংকেত ভরের সমষ্টি। এখন এটার মূল সংখ্যা কত, এটাও 1 মোল আছে, এটাও 1 মোল আছে, এটাও 1 মোল আছে। সো মূল সংখ্যা নিয়ে আমাদের চিন্তা নাই, আমাদের জাস্ট এটার আণবিক ভরগুলো যোগ করে দিলেই হচ্ছে। এখন এটার আণবিক ভর আমরা অলরেডি বের করে ফেলছি 44, তাহলে আমরা 44 লিখলাম। প্লাস হচ্ছে যে এটার আণবিক ভর কত, এখন ক্যালসিয়াম আমরা জানি কি, ক্যালসিয়াম হচ্ছে যে 40, ক্যালসিয়ামের আণবিক ভর হচ্ছে 40, এটা আমরা জানি। প্লাস হচ্ছে যে ক্লোরিন যেটা আছে, ক্লোরিন হচ্ছে 35.5, 35.5 হওয়ার কারণে এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 71, তাহলে 71 হবে, আর 71 প্লাস 40 ইকুয়ালস টু হচ্ছে যে 111। ঠিক আছে, 111, তাহলে হচ্ছে যে আমরা এটাকে প্লাস করলাম। প্লাস হচ্ছে যে এবার হচ্ছে যে পানিতে আমরা এমনি নর্মালি জানি 18, তো 18 বসাই দিলাম। এরপর আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, তারপরে এখানে হচ্ছে যে তোমার কত, এখানে 129 প্লাস 44, তাহলে হচ্ছে যে তোমার 30, আর হচ্ছে যে 44 ইন্টু 100 বাই 173। এরপরে ক্যালকুলেট করে ফেললে আমাদের হচ্ছে যে পার্সেন্টেজটা বের হয়ে যাবে। ঠিক আছে, একটা পার্সেন্টেজ বের হবে। এরপরে আমরা এটা যদি চিন্তা করি, এখন হচ্ছে যে এটা একটা পদ্ধতি যেটা আমরা হচ্ছে যে করলাম, অ্যাটমিক ইকোনমি বের করলাম। দেন হচ্ছে যে আমরা এর পরের বিক্রিয়াটার অ্যাটমিক ইকোনমি বের করব। পরের বিক্রিয়াটার ক্ষেত্রে সাপোজ হচ্ছে এটা বিক্রিয়া 1, বিক্রিয়া 1 এর ক্ষেত্রে। এখন বিক্রিয়া 2 এর ক্ষেত্রে আমরা যদি একটু ক্লিয়ার করে আমরা যদি লেখার চেষ্টা করি, সাপোজ এখানে আমরা লিখলাম। এখন বিক্রিয়া 2 এর ক্ষেত্রে হচ্ছে যে আমাদের কি লিখতে হবে, উৎপাদ তো আগের মতোই সেম, কাঙ্ক্ষিত উৎপাদ 44 ইন্টু 1 ইন্টু 100% লিখলাম আমরা। আর নিচে কি দেখো, নিচে তো আমাদের উৎপাদ অথবা বিক্রিয়ক যে কোনো একটা লিখলেই হলো। আচ্ছা সাপোজ আমরা এটার ক্ষেত্রে যেহেতু উৎপাদ ইউজ করছি, এটার ক্ষেত্রে আমরা উৎপাদ ইউজ করবো না, আমরা বিক্রিয়ক ইউজ করি। এখন বিক্রিয়কে এটা তুমি যদি এটা আণবিক ভর হিসাব করতে চাও, তাহলে হচ্ছে C2H4 যেহেতু, তাহলে হচ্ছে যে 12 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 4, তাহলে কত হয় 24 আর 4 28 প্লাস হচ্ছে যে তোমার এখানে অক্সিজেন যেহেতু, অক্সিজেন O2 মানে হচ্ছে যে তোমার অক্সিজেন যেহেতু আমরা নর্মালি জানি 16 ইন্টু 2 32, কিন্তু এটার সাথে মূল সংখ্যা হাফ গুণ আছে, তাহলে হচ্ছে যে 32 ইন্টু হাফ মূল সংখ্যা গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে আলটিমেটলি 16 যদি হয় 18 প্লাস 16, তাহলে হচ্ছে 44/44 ইন্টু 100%, তাহলে এটা বের হবে হচ্ছে যে তোমার এটা টোটালি অ্যাটমিক ইকোনমি বের হবে 100%, এটা টোটাল অ্যাটমিক ইকোনমি বের হবে 100%। আর তোমার এটার 100% থেকে কম, দেখো কেন কম, আমরা এটা ক্যালকুলেশন করতেছি না যেহেতু আমাদের হাতের কাছে এখন ক্যালকুলেটর নেই। 44কে আমরা 173 ভাগ করলে অবশ্যই 1 থেকে কম আসবে, আর 1 থেকে কমকে আমরা 100% দিয়ে গুণ দিলে কখনোই 100% আসবে না। সো যেহেতু এটা অ্যাটমিক ইকোনমি 100%, এটা হচ্ছে একটা গ্রিনার পদ্ধতি। তাহলে অ্যাটমিক ইকোনমি আমি তোমাকে বললাম, তারপরেও তোমাদের জন্য অ্যাটমিক ইকোনমি নিয়ে কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, গ্রুপে জিজ্ঞেস করতে পারো, আমি ইনশাল্লাহ ওইটার উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করব। সো আমরা অ্যাটমিক ইকোনমি নিয়ে আলোচনা শেষ করলাম। এখন ক্লাস হচ্ছে যে আমরা সামনে প্রসিড করি, একটু ক্লিয়ার করে নিই, তারপর হচ্ছে যে আমরা সামনে প্রসিড করি, বিক্রিয়ার প্রকারভেদ নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ওকে, এখন বিক্রিয়ার প্রকারভেদ নিয়ে আলোচনা করার জন্য আমি অলরেডি 2টা বিক্রিয়া রেডি করে রাখছি। এটা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে যে যখন তোমার হচ্ছে বিয়োজিত হবে, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, বিয়োজিতে ক্যালসিয়াম অক্সাইড ফর্ম করবে আর কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে। এই বিক্রিয়াটা যদি বদ্ধ পাত্রে হয়, ঠিক আছে, বদ্ধ পাত্রে হলে এটা একটা উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া মানে কি, উভমুখী বিক্রিয়া মানে হচ্ছে বিক্রিয়াগুলা বিক্রিয়কের উৎপাদে পরিণত হবে যখন বিক্রিয়ার শুরুতে কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকে। এখন বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকার কারণে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। যখন উৎপাদে পরিণত হতে থাকে এক পর্যায়ে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, আর উৎপাদের ঘনমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। যখনই উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়ার ঘনমাত্রা থেকে বেড়ে যায়, তখনই আস্তে আস্তে হচ্ছে যে মানে পশ্চাৎমুখী বিক্রিয়া হার বৃদ্ধি পেতে থাকে। এখন পশ্চাৎমুখী বিক্রিয়া হার মানে মুখোমুখি এবং পশ্চাৎমুখী দুইটার কনস্টিটিউশনের যে বিক্রিয়া বা দুইটার সমন্বয়ে যে বিক্রিয়া, ওইটাকে আমরা উভমুখী বিক্রিয়া বলি। এগুলো নর্মাল কনসেপ্ট,
দেন হচ্ছে যে যদি শুধু বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় তখন এটাকে আমরা একমুখী বিক্রিয়া বলি। তাহলে এই বিক্রিয়াটা যদি বদ্ধ পাত্রে সংঘটিত হয় মানে কার্বন ডাইঅক্সাইড পাত্রের মধ্যে থাকবে, কোথাও যেতে পারবে না, তখন ওই কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড আবার বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করে ফেলবে। তাহলে একবার হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড ফর্ম করতেছে, এটা সম্মুখমুখী বিক্রিয়া। আবার ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে আবার ক্যালসিয়াম কার্বন ফর্ম করতেছে, এটা হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়া বা পশ্চাৎমুখী বিক্রিয়া। দুইটার সমন্বয়ে এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। ক্লিয়ার? এরপরে তুমি যদি পরেরটাতে আসো, পরেরটা আমরা খোলা পাত্রের ঢাকনা খুলে দিছি, তখন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে। তুমি তো যেহেতু জানো কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস, তো গ্যাসটা বাতাসে উড়ে চলে যাবে। সো তোমার ফার্দার যদি বিপরীতমুখী বিক্রিয়া করতে চায়, যে কম্পোনেন্টগুলো লাগবে কার্বন ডাইঅক্সাইডের যেহেতু পাচ্ছি না আমরা, সো হচ্ছে যে এটা আবার ক্যালসিয়াম কার্বনেটে ব্যাক করবে না বা ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করবে না, তাহলে এটা হচ্ছে একটা একমুখী বিক্রিয়া। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা একমুখী বিক্রিয়া এবং উন্মুখী বিক্রিয়া সম্পর্কে জানবো। এখন বস্তুত হচ্ছে যে সবগুলো বিক্রিয়া হচ্ছে যে বিশেষ যদি অবস্থা আমরা বিবেচনা করি, একটা নির্দিষ্ট অবস্থা থাকলে সবগুলো বিক্রিয়া হচ্ছে উন্মুখী বিক্রিয়া, এটা আর কি। কিন্তু হচ্ছে যে পশ্চাৎমুখী বিক্রিয়া হার কম থাকে বলে ওইগুলোকে একমুখী মনে হয় আর কি। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। ওকে, তাহলে আমরা বিক্রিয়ার প্রকারভেদ নিয়ে মোটামুটি আলোচনা করলাম। আর উভমুখী বিক্রিয়াগুলো সবসময় অসম্পূর্ণ থাকে। আর উভমুখী বিক্রিয়ার মধ্যে হচ্ছে তোমার সাম্যাবস্থা বলে একটা ব্যাপার আছে, ওইগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আলোচনা করবো। লাশাতলিয়ার নীতি যেটা থেকে সিকিউ অনেক বেশি আসে, এটা নিয়ে আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ ফুললি। এখন হচ্ছে যে তোমাদের বিক্রিয়ার হার নিয়ে কথাবার্তা। বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার ইকুয়ালস টু কি? বিক্রিয়ক বা উৎপাদের গণমাত্রা পরিবর্তন। বিক্রিয়ক বা উৎপাদের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। ঠিক আছে? এখন আমরা এটা একক একটু বের করে ফেলি, কারণ এককটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বিক্রিয়ক উৎপাদের ঘনমাত্রা একক কি? ঘনমাত্রা একক হচ্ছে মোল পার লিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে হচ্ছে যে বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে? বা মোল পার লিটারকে আবার এইভাবেও লিখি, তাহলে হচ্ছে মিটার মোলার পার সেকেন্ড, এভাবে করে আমরা লিখতে পারি। এখন বিক্রিয়ার হার বের করা কিছু ম্যাথ আছে। বিক্রিয়ার হার বের করা কিছু ম্যাথ আছে, ওইগুলো আমরা একটু দেখি। বিক্রিয়ার হার বের করে আমরা যদি ম্যাথ করতে চাই, তাহলে হচ্ছে যে C2 মাইনাস C1 বাই T2 মাইনাস T1 এরকম করে আমরা করবো। মানে C2 হচ্ছে যে পরবর্তীত গণমাত্রা, আর C1 হচ্ছে যে আগের গণমাত্রা, T2 হচ্ছে যে T2 মাইনাস T1 হচ্ছে যে সময়ের পরিবর্তনটা। ঠিক আছে? মানে কতটুকু টাইম নিচ্ছে এই চেঞ্জটা হতে গণমাত্রা। ঠিক আছে? সাপোজ আমরা এখান থেকে একটা উদাহরণ নিলাম যে এটার ইনিশিয়াল গণমাত্রা ছিল হচ্ছে যে 5 মোল পার লিটার। ঠিক আছে? এটা বিয়োজিত হয়, এটা হয়ে গেছে 2 মোল পার লিটার। আর এই বিয়োজনটা হতো সময় নিচ্ছে হচ্ছে 3 সেকেন্ড সময় নিচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা এবার লিখি C2 কত, এটার ক্ষেত্রে আসবে C2 কত, আর এগুলোর ক্ষেত্রে সামনে ঋণাত্মক চিহ্ন থাকে, সো এখানে মাইনাস চিহ্ন আগে থেকেই থাকবে। আর প্লাস হচ্ছে যে তোমার এখানে C2 হচ্ছে যে 2 মোল পার লিটার, আর C1 হচ্ছে যে 5 মোল পার লিটার ডিভাইডেড বাই 3। তাহলে হচ্ছে যে তোমার বিক্রিয়ার হার বের হবে হচ্ছে যে 3/3 ইকুয়ালস টু 1 মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে? এটা হচ্ছে বিক্রিয়ার হার বের হবে। বিক্রিয়ার হার নিয়ে এরকম ম্যাথ আছে। তাহলে আমরা আজকে হচ্ছে যে শুরুর ক্লাস যেহেতু আমরা হচ্ছে যে সহজ কয়েকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, তবে এগুলো ইম্পর্টেন্ট। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করবো। এইভাবে আমরা হচ্ছে যে অল্প অল্প করে বোঝার চেষ্টা করবো। তোমাদের কাজ হচ্ছে তোমরা প্রতিটা ক্লাসের পরে এগুলো নোট করে ফেলবা, নোট করে আমাদের গ্রুপে শেয়ার করতে পারে, যাতে হচ্ছে যে পরবর্তী অন্য যারা আছে তারাও উপকৃত হতে পারে, প্লাস হচ্ছে তোমাদের ভুলগুলো আমরা সংশোধন করে দিতে পারি। আর প্লাস হচ্ছে তোমাদের কোনো কনসেপ্টে যদি সমস্যা হয় নিজে বই পড়তে গেলে, এখানে হচ্ছে যে আমি তোমাকে একটা কথা বলি, ক্লাসগুলো থেকে সবচেয়ে বেশি উপকৃত হওয়ার সুযোগ হচ্ছে তুমি ক্লাসগুলো নিজে করবা, নোট করবা, দেন গিয়ে হচ্ছে যে বই পড়বা। বইতে যদি কোনো ওয়ার্ড না বোঝো, কোনো প্রবলেম ফেস করো, আমাদের গ্রুপে আস্ক করতে পারো, আমরা দ্রুত আনসার দিয়ে দিবি ইনশাল্লাহ। আর হচ্ছে যে আজকের ক্লাসে যদি কোনো সমস্যা থাকে তাও আস্ক করতে পারো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।